রহমানির রাহিম। আমি ডাক্তার নাহিদা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুলনা সিটি মেডিকেল কলেজে আছি। আজকে আমরা পড়ব থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। তো থার্ড উইক অফ ডেভেলপমেন্ট সাধারণত এই চ্যাপ্টার থেকে রিটেনের জন্য 2টা থেকে 3টা কোশ্চেন আসে। থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, গত ক্লাসে আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট পড়ছি, তাই না? একটু রিকল করি, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে দেখো আমরা পড়ছিলাম কি জিনিস, যে আচ্ছা, আমরা গত ক্লাসে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে পড়ছিলাম যে ব্লাস্টোসিস্টটা ছিল, ব্লাস্টোসিস্ট, যেটা কিনা আমরা ফার্স্ট উইকে পেয়েছিলাম, সেটা আমরা সেকেন্ড উইকে যে এর ইনার সেল লেয়ার এবং আউটার সেল লেয়ার, এটা হচ্ছে কি আউটার সেল লেয়ার, আর এই দুটা হচ্ছে ইনার সেল লেয়ার, দুটা ভাগে ভাগ হয়েছিল, তাই না? এই যে নীল কালারের কলামনার টাইপের সেল, এটার নাম ছিল ইপিব্লাস্ট, আর নিচের সেলগুলো ছিল হাইপোব্লাস্ট। এরাই মেইনলি এমব্রায়ো তৈরি করবে। আর এই যে অংশটুকু ট্রোপোব্লাস্টের দুইটা পার্ট, একটা হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট আর এটা কি সিনসাইশিওট্রোপোব্লাস্ট, এটা কি তৈরি করবে? প্লাসেন্টা। তাহলে সাইটো এন্ড সিনসাইশিওট্রোপোব্লাস্টটা প্লাসেন্টা ফর্মেশন করবে, আর এটা হচ্ছে এমব্রায়ো। আমাদের থার্ড উইক অফ ডেভেলপমেন্টে আমি বললাম ফার্স্টে রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট, এই থার্ড উইকে হয় কি আমাদের গ্যাস্ট্রুলেশন হয়। গ্যাস্ট্রুলেশনটা মানে কি? গ্যাস্ট্রুলেশন হচ্ছে যেহেতু সেকেন্ড উইকে আমাদের এই যে দুইটা জার্ম লেয়ার পাইছিলাম, এই যে দুটা জার্ম লেয়ার বা জার্ম ডিস্ক, এই দুইটা থেকে 3টা আমরা তৈরি করব। থার্ড উইকে কি করব? 2টা থেকে 3টা তৈরি করব। এই যে দুইটা, এই যে ইপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, যেটা কিনা আমরা সেকেন্ড উইকে পাইছি, সেই দুইটা জার্ম ডিস্ক থেকে 3টা লেয়ারটা তৈরি করব কোথায়? থার্ড উইকে। এটাকেই বলে গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশনের ডেফিনেশন কি? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ফরমেশন অফ 3 জার্ম লেয়ার, 3টা জার্ম লেয়ার তৈরি হবে। যারা সেকেন্ড ইয়ারে পড়ো বা ফার্স্ট ইয়ারেও পড়ো তারা মোটামুটি জানো আমাদের বডিতে জার্ম লেয়ার 3টা, একটা এক্টোডার্ম, মেসোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টা জার্ম লেয়ার আমাদের বডির সবগুলো অর্গানই তৈরি করার জন্য যে হেল্প করবে, এই 3টা জার্ম লেয়ার আগে তৈরি করতে হবে। এই 3টা জার্ম লেয়ার তৈরি করার যে প্রসেস, তাকেই বলে গ্যাস্ট্রুলেশন। তাহলে হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? গ্যাস্ট্রুলেশন হচ্ছে 3টা জার্ম লেয়ার তৈরি করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে আমাদের গ্যাস্ট্রুলেশন। এখন এই 3টা জার্ম লেয়ার কই থেকে তৈরি হবে? 3টা জার্ম লেয়ার তৈরি হবে এই ইপিব্লাস্ট সেল থেকে। এই নীল কালার, এই ছবির দিকে তাকায় দেখো, এই নীল কালার যে সেল, এটার নাম হচ্ছে ইপিব্লাস্ট। এই ইপিব্লাস্ট থেকে 3টা জার্ম লেয়ার আমরা তৈরি করব। শুধু ইপিব্লাস্টই না, এই যে নিচে হলুদটা হাইপোব্লাস্ট, এটাও হেল্প করবে, বাট ইপিব্লাস্টটা ইনিশিয়েশন করবে, মানে শুরু করবে। তাহলে গ্যাস্ট্রুলেশন, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ফরমেশন অফ 3 জার্ম লেয়ার, কোথা থেকে? ফ্রম দা ইপিব্লাস্ট, ফ্রম ইপিব্লাস্ট ইন দা এমব্রায়ো ইজ কল্ড গ্যাস্ট্রুলেশন। এটাকে আরেকভাবে বলা যায়, আমরা তিনটা ল্যামিনার জার্ম লেয়ার বা 3টা জার্ম লেয়ার তৈরি করব ফ্রম বাইল্যামিনার জার্ম ডিস্ক থেকে, যে 3টা লেয়ারের জার্ম লেয়ার তৈরি করব, সেটাই হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এখন এই গ্যাস্ট্রুলেশনের প্রসেসটা পড়তে হবে। রিটেন এরকম আসে, ডেফিনেশন অফ গ্যাস্ট্রুলেশন এন্ড হচ্ছে write down the formation বা process of formation of gastrulation written আসে। এখন যারা আজকে ক্লাসটা দেখতেছে, আমি রিকোয়েস্ট করবো আগে ছবির দিকে তাকাও, লেখাটা আগে পড়ো না। আমি বললাম কি, আমরা গ্যাস্ট্রুলেশনের উদ্দেশ্য কি? আমরা 3টা জার্ম লেয়ার তৈরি করব, তাই না? কোথা থেকে তৈরি করব? এই যে ইপিব্লাস্ট সেল, এই যে নীল কালার সেল। এখন এই ইপিব্লাস্ট সেলটা, এই যে এটাও কিন্তু কাট সেকশন। এটা কিরকম কাট সেকশন? এইরকম কাট সেকশন, এরকম এই কাট সেকশন। এই দেখো, এই নীলটা কি? ইপিব্লাস্ট, আর নিচে দেখো চিকন একটা হাইপোব্লাস্ট দেখা যাচ্ছে, এই ইপিব্লাস্ট সেল। আর এই ইপিব্লাস্টের উপরে দেখো, উপরে একটা কি দেখা যাচ্ছে? একটা গ্রুভের মতো দেখা যাচ্ছে। গ্রুভ মানে কি? একটা গ্রুভ, একটা লিনিয়ার গ্রুভ। আচ্ছা, মানে একটা ডিপ্রেশন। এই ডিপ্রেশনটাকে বলে প্রিমিটিভ স্টিক। প্রিমিটিভ স্টিক, প্রিমিটিভ স্টিকের এই জায়গাটা দেখো একটু মোটা, তাই না? একটু মোটা। এই মোটাটাকে বলা হয় প্রিমিটিভ নোড। প্রিমিটিভ নোড, এই যে প্রিমিটিভ স্টিক, এটা হচ্ছে প্রিমিটিভ নোড, আর এর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিটিভ পিচ। এখন এটা আমরা কই দেখলাম? ইপিব্লাস্টের আপার সারফেসে দেখলাম। ইপিব্লাস্টের আপার সারফেসে দেখলাম একটা প্রিমিটিভ স্টিক। এই ইপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করতে হবে।
মাইগ্রেট করবে, তারপরে আরো কিছু ঘটনা ঘটতে 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 আমরা গ্যাস্ট্রুলেশনের ফরমেশনটা শেষ করব। তাহলে প্রথমে গ্যাস্ট্রুলেশনে আমরা কি বলবো, গ্যাস্ট্রুলেশন শুরু হবে কিভাবে, এই প্রিমিটিভ স্টিক ফরমেশনের মাধ্যমেই গ্যাস্ট্রুলেশন শুরু হবে। প্রিমিটিভ স্টিক ফরমেশন, সেই প্রিমিটিভ স্টিকটা আমরা কোথায় পাবো, ইপিব্লাস্টের সারফেসে। তোমরা একটু ছবি খেয়াল করবা, ছবি মুখস্থ রাখলেই দেখবা এই চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে। এই নীল কালারটাকে বলতেছে আমি ইপিব্লাস্ট। ইপিব্লাস্টের উপরের দিকে একটা জিনিস দেখা যাবে, ন্যারো একটা গ্রুপ, মানে ন্যারো একটা ডিপ্রেসড এরিয়া, সেটাকে বলে প্রিমিটিভ স্টিক। এই প্রিমিটিভ স্টিকটাই গ্যাস্ট্রুলেশন মানে জার্ম লেয়ার তৈরির জন্য হেল্প করবে। তাহলে এই ইপিব্লাস্ট সেলগুলো কি করবে, প্রথমে এই যে প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে। মাইগ্রেট মানে সামনের দিকে যাবে, সামনের দিকেও যাবে, সাথে সাথে কি করবে, সে এই সাইডে যাবে। যে দেখো আগে প্রথমে আমি একটু বলে নিই, এই সামনেরটুকু এখানে দেখো লেখা আছে ওরো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, তার মানে এই সামনের দিকে একটা বাচ্চার বা এমব্রায়োর মাথার পোর্শন, আর এই পিছনের দিকে হচ্ছে কি কডাল পোর্শন। এখন আমরা গ্যাস্ট্রুলেশনের ফরমেশন পড়তেছি, গ্যাস্ট্রুলেশন ফরমেশনেই বলতেছি এই গ্যাস্ট্রুলেশন ফরমেশন তৈরি হবে প্রিমিটিভ স্টিক শুরু হওয়ার সাথে সাথে। যেই প্রিমিটিভ স্টিক কোথায় দেখা যাবে, ইপিব্লাস্টের উপরে দেখা যাবে। কত নাম্বার দিনে, 15 থেকে 16 নাম্বার ডে অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে এই প্রিমিটিভ স্টিকটা ভিজিবল হবে। তারপরে বললাম প্রিমিটিভ স্টিকের এই যে মাথার দিকে, কেফালিক মানে মাথা, কেফালিক মানে কি মাথা, সেই কেফালিক এন্ডের নাম ওই জায়গায় একটু রাউন্ডেড থাকে, রাউন্ডেড, ওটাকে বলে প্রিমিটিভ নোড, আর নোডের মাঝখানে থাকবে প্রিমিটিভ পিচ। তাহলে যদি আমি এখন কোশ্চেন কাউকে করি যে প্রিমিটিভ স্টিক কোথায় দেখা যায়, তোমরা কি কেউ লিখতে পারবা প্রিমিটিভ স্টিক কোথায় দেখা যায়? তোর কি হবে, ইপিব্লাস্টের সারফেসে দেখা যায়। যারা ক্লাস করছো তারা উত্তর দিতে পারবা প্রিমিটিভ স্টিকটা কোথায় দেখা যায়, ইপিব্লাস্টের সারফেসে দেখা যায়। আচ্ছা এখন কি হবে, এই ইপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্টিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। এখন এর পরের ছবিতে আসো, এটা কিন্তু প্রিমিটিভ স্টিক, আমি কি বললাম মাথার দিকের অংশটার নাম প্রিমিটিভ নোড, আর এটা হচ্ছে ইপিব্লাস্টের সেল, এটা হচ্ছে ইপিব্লাস্টের সেল। দেখো আমি লাল অ্যারোতে দেখাচ্ছি, এই ইপিব্লাস্টের সেলটা প্রিমিটিভ স্টিকের দিকে মাইগ্রেট করবে, দেখাচ্ছি কিন্তু দেখো এরকম করে ছড়ে যাচ্ছে, এরকম ছড়ে যাচ্ছে, এই মাইগ্রেট করতেছে। মাইগ্রেট করতে করতে যখন সে প্রিমিটিভ স্টিকের সংস্পর্শে আসে, আরেকবার একটু আগের ছবিতে যাই, দেখো আরেকবার একটু আগের ছবিতে যাই, আমি বললাম ইপিব্লাস্টের সেলগুলো কি করবে, প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে। তো এখান থেকে যখন মাইগ্রেট করা শুরু করবে, তখন এই প্রিমিটিভ স্টিকের সংস্পর্শে আসলেই ইপিব্লাস্টের সেলগুলোর চেহারা একটু চেঞ্জ হবে। দেখো ইপিব্লাস্ট সেলগুলো দেখতে কেমন ছিল, কলামনার ছিল, তাদের মানে শেপটা একটু চেঞ্জ হবে, শেপটা চেঞ্জ হয়ে এর দিকে তাকাও সবাই, এই যে লাল পোর্শনের দিকে তাকাও, একটু দেখো এই কলামনার থেকে একটু ফ্ল্যাগ শেপের মতো হইলো। তাহলে বললাম কি ইপিব্লাস্ট সেল মাইগ্রেট করবে কোন দিকে, প্রিমিটিভ স্টিকের দিয়ে মাইগ্রেট করতে থাকবে। মাইগ্রেট করতে করতে যখন প্রিমিটিভ নোডের কাছাকাছি আসবে, তখন ইপিব্লাস্টের সেলগুলো কি হবে, কলামনার থেকে তার শেপটা চেঞ্জ করবে। কিরকম শেপ হবে, ফ্ল্যাগ শেপ হওয়ার পরে কি হবে, যেগুলো সেলগুলো যেগুলো ফ্ল্যাগ শেপ হয়েছিল তারা ইপিব্লাস্ট থেকে ডিটাচ করবে। ডিটাচ মানে কি, সরে যাবে, যে তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতেছি না, সরে যে ইপিব্লাস্টের নিচে অবস্থান করবে, ইপিব্লাস্টের নিচে অবস্থান করবে। এই যে সরে যে নিচে ঢুকে যাচ্ছে বা অবস্থান করছে, এটা ধরো ইপিব্লাস্টের সেল, আমার কি দেখা যাচ্ছে, এটা ইপিব্লাস্টের সেল আমার। আর এই এরকম করে ইপিব্লাস্টের সেলগুলো মাইগ্রেট করার পরে যখনই ফ্ল্যাগ শেপ হলো, তখন কি করলো, এরা ইপিব্লাস্ট থেকে সরে নিচে অবস্থান করলো। এই যে নিচে অবস্থান করলো, এই প্রসেসকে বলা হয় ইনভ্যাজাইনেশন। ইনভ্যাজাইনেশন, এই যে আমি অ্যারোতে দেখাইছি, এই যে প্রসেসটা, এটা হচ্ছে ইনভ্যাজাইনেশন। আমি আগে বলে নেই পুরাটা, তারপরে বলবো। তো কি বললাম, ইপিব্লাস্টের যেসব সেলগুলোর শেপ চেঞ্জ হয়েছিল ফ্ল্যাগ শেপ, তারা ইপিব্লাস্ট থেকে সম্পর্ক ছেদ করে চলে যায়, যাওয়ার পরে কি হবে, ইপিব্লাস্টের নিচে অবস্থান করতে থাকবে। এই মুভমেন্টটাকে বলে ইনভ্যাজাইনেশন। তারপরে দেখো এই যে ছবির দিকে সবাই তাকাও, আচ্ছা এই ছবির দিকে সবাই তাকা, দেখো ইপিব্লাস্টের যেসব সেলগুলো এই যে ফ্ল্যাগ শেপ হইলো, তারা আসার পরে কি করবে, এই হলুদ সেলগুলোকে রিপ্লেস করার পরে তারা নিজেরা তার জায়গা দখল করবে। দেখো হলুদ সেলকে রিপ্লেস করে তারা যার জায়গা দখল করতেছে, যে ফ্ল্যাগ শেপ সেলগুলো হলুদ সেলকে রিপ্লেস করে দিচ্ছে, যেখানে ছিল হলুদ সেলের নামটা কি ছিল, কেউ বলতে পারবা?
হলুদ সেলের নাম ছিল হাইপোব্লাস্ট, যখনই রিপ্লেস করে দিল দিয়ে তৈরি করলো কি এন্ডোডার্ম। আচ্ছা, তারপরে যে সেলগুলো এই মাঝ বরাবর অবস্থান করতেছে লাল, এরা তৈরি করবে মেসোডার্ম, ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর কিছু সেল ইপিব্লাস্টের সাথেই থেকে যাবে, তাকে বলে এক্টোডার্ম। তাহলে কিন্তু আমার 3টা জার্ম লেয়ারই তৈরি হওয়া শেষ। আমি আরেকবার বলি, তোমাদেরকে মনে হয় বুঝতে একটু কষ্ট হয়েছে। প্রথমে এই ছবিটা দেখো, আমি বলতেছি আমরা গ্যাস্ট্রুলেশন করতেছি, তো গ্যাস্ট্রুলেশনটা কি বলে? 3টা জার্ম লেয়ার তৈরি হওয়া। এই গ্যাস্ট্রুলেশন তৈরি হওয়ার জন্য আমাদের একটা জিনিস লাগবে, যেটা ছাড়া কোনোভাবেই গ্যাস্ট্রুলেশন হবে না। সেই জিনিসটার নাম কি? কেউ কমেন্টে বলতে পারবা? সেই জিনিসটার নাম হচ্ছে এই যে প্রিমিটিভ স্টিক। গ্যাস্ট্রুলেশন হওয়ার জন্য আমার একটা জিনিস, একটা ম্যাটেরিয়াল লাগবে, সেটার নাম কি? প্রিমিটিভ স্টিক। এটা কতদিনে দেখা যাবে? 15 থেকে 16 নাম্বার দিন। তো প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার করলো। প্রিমিটিভ স্টিকের আবার কিছু পার্ট আছে, তাই না? এই মাথার দিকের এন্ড, যেটা কিনা আমি কালো অ্যারো দিয়ে দেখিয়েছি, সেটার নাম হচ্ছে প্রিমিটিভ নোড। আর প্রিমিটিভ নোডের মাঝখানে থাকে পিট। আচ্ছা, ইপিব্লাস্টের সেলগুলো কি হবে? আগে জেনে রাখো, ইপিব্লাস্টের সেলগুলো কলামনার। এই ইপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে, মানে সামনের দিকে যাবে। যাওয়ার পরে যখন সে নোডের কাছাকাছি আসবে, তখন ইপিব্লাস্টের যে চেহারা ছিল কলামনার, তারা তখন তার চেহারা চেঞ্জ করে কি রকমের চেহারা হবে? এই যে ফ্ল্যাগ শেপ হবে। ফ্ল্যাগ শেপ হবে। ফ্ল্যাগ শেপ হওয়ার পরে তারা কি করবে? ইপিব্লাস্টের কাছ থেকে তাদের সম্পর্ক ছেদ করে দূরে যাবে, যে ইপিব্লাস্টের নিচের দিকে আসতে থাকবে, ইপিব্লাস্টের নিচের দিকে আসবে। সেই যে নিচের দিকে আসতেছে, এটাকে বলে ইনভ্যাজাইনেশন। তারপরে নিচের দিকে এসে কি করবে? তারা এই হলুদ সেল, যেটা কিনা আগে হাইপোব্লাস্ট ছিল, তাকে রিপ্লেস করবে, করে তার জায়গাটা দখল করবে। দখল করার পরে তার নাম হবে এন্ডোডার্ম। তারপরে এই ফ্ল্যাগশিপের সেল যারা কিনা মাঝখানে অবস্থান করবে, লাল লাল কালার, তারা হবে কি? মেসোডার্ম। আর কিছু সেল ইপিব্লাস্টেই থেকে যাবে, তারা হবে কি? এক্টোডার্ম। তাহলে আরেকবার দেখো, এই ছবিতে কিন্তু আমি বলছিলাম 2টা জার্ম লেয়ার, এই যে নীল ছিল আর হলুদ ছিল। এই বাইল্যামিনার থেকে এই পরের ছবিতে দেখো, এই যে একটা লেয়ার, 2টা লেয়ার, 3টা লেয়ার। এই যে 3টা লেয়ার আমরা তৈরি করলাম, এটাকেই বলতেছে কি? গ্যাস্ট্রুলেশন। তাহলে আরেকবার আসি, লাস্ট বার বলতেছি, আমি বলছি দেখো, গ্যাস্ট্রুলেশন বিগিনস ইন দা ফরমেশন অফ প্রিমিটিভ স্টিক। গ্যাস্ট্রুলেশন কাকে ছাড়া তৈরি হবে না? কেউ বলতে পারবা? প্রিমিটিভ স্টিক ছাড়া গ্যাস্ট্রুলেশন হবে না। এই প্রিমিটিভ স্টিকটা ইপিব্লাস্টের সারফেসে দেখা যাবে। কয় নাম্বার দিনে দেখা যাবে? 15 থেকে 16 নাম্বার দিনে। প্রিমিটিভ স্টিকের মাথার জায়গাটাকে বলে প্রিমিটিভ নোড, আর এর মাঝখান বরাবর যে একটা এলিভেটেড এরিয়া থাকে, তাকে বলে প্রিমিটিভ পিট। এখন ইপিব্লাস্টের সেলগুলো মাইগ্রেট করবে, কোন দিক দিয়ে মাইগ্রেট করবে? প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করতে 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 এই যে নোডের কাছাকাছি আসবে। আসার পরে কি হইলো? তারা তাদের কলামনার চেহারাটা, তারা, আমি আমার চেহারাটাকে চেঞ্জ করে অন্য একটা চেহারা তৈরি করলাম, তাহলে এরাও তাই করবে, কলামনার সেলের চেহারা চেঞ্জ করে তারা হবে কেমন? ফ্ল্যাগ শেপের, এরকম ফ্ল্যাগ শেপের হবে। হওয়ার পরে কি হবে? তারপরে তারা কলামনার সেলের থেকে তাদের সম্পর্ক ডিটাচ করবে, ডিটাচ করে নিচে অবস্থান করবে। এই যে ডিটাচ করে নিচে যে অবস্থান করছে, এটার নাম হচ্ছে ইনভ্যাজাইনেশন। দেখো, sail of the epiblast migrate towards the primitive stick. Upon the arrival of the stick, they become flag shape. Then কি করলো? তারা detach from epiblast and slip beneath. Slip মানে তার নিচে অবস্থান করলো, slip beneath মানে নিচে। এই যে নিচে অবস্থান করাকে বলে ইনভ্যাজাইনেশন। নিচে আসার পরে খুব সুন্দর ছবিতে বোঝা যাচ্ছে, ইপিব্লাস্টের সেলগুলো কলামনার থেকে লাল লাল ফ্ল্যাগ শেপ, এরা এসে কি করবে? এই হলুদ সেলকে রিপ্লেস করে নিজেরা তার জায়গা দখল করবে। হলুদ সেলকে রিপ্লেস করে যে জায়গা দখল করলো, সেটা হলো এন্ডোডার্ম। মাঝ বরাবর যে লাল সেলগুলো থাকলো ফ্ল্যাগ শেপ, তারা হলো মেসোডার্ম। আর কিছু সেল কি হলো? ইপিব্লাস্টেই থেকে গেল, তারা কি তৈরি করলো? এক্টোডার্ম। তাহলে আমার 3টা জার্ম লেয়ার তৈরি হইলো। আচ্ছা, এখন তোমরা একটু কমেন্ট সেকশনে বলো যে কেউ কি কিছু বুঝতে পারতেছো কিনা, পারো নাই? গ্যাস্ট্রুলেশন। এখন কথা হচ্ছে কি, কোশ্চেন কি আসে? কোশ্চেন আসে হচ্ছে আমাদের ডেফিনেশন অফ গ্যাস্ট্রুলেশন। ডেফিনেশন অফ গ্যাস্ট্রুলেশন আসলে তোমরা এটা লিখবা, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ফরমেশন অফ 3 জার্ম লেয়ার from epiblast। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, এটাকেই বলে গ্যাস্ট্রুলেশন। আর ছবি কোনটা কোনটা আঁকাবা? ছবি আঁকাবা তোমরা এই যে নিচের ছবিটা দিবা, এবং
নিচের ছবি দিবা এবং এই ছবিটা দিবা। আমি কি বললাম, ফিগার দিবা দুইটা, একটা হচ্ছে নিচের ছবি আর একটা হচ্ছে এই ছবি। এই উপরেরটা দেওয়ার দরকার নাই। আমি লাস্টলি আরেকবার বলবো, গ্যাস্ট্রুলেশন শুরু হওয়ার জন্য আমাদের একটা জিনিস লাগবে, তার নামটা কি কেউ বলতে পারবা? তার নাম হচ্ছে প্রিমিটিভ স্টিক। এই প্রিমিটিভ স্টিকটা কোথায় থাকবে? ইপিব্লাস্টের সারফেসে থাকবে। এখন এই প্রিমিটিভ স্টিক দিয়ে ইপিব্লাস্টের সেলগুলো যাবে, সামনের দিকে যাবে। যে 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 যখন প্রিমিটিভ নোডের কাছাকাছি আসবে তখন তাদের চেহারাটা কি হবে? ফ্ল্যাগ শেপ হবে। যখনই ফ্ল্যাগ শেপ হবে তারপরে কি করবে? তারা যে ইপিব্লাস্টটা কলামনার ছিল তাদের চেহারা তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে তারা আগের যে কলামনার সেলের সাথে কোনো সম্পর্কই রাখবে না। তখন কি করবে? ইপিব্লাস্ট থেকে ওই ফ্ল্যাগশিপ সেলগুলো ডিটাচ করবে। ডিটাচ মানে কি? সরে যে তার নিচে অবস্থান করবে। তো সরে যে নিচে যে অবস্থান করবে সেটাকে বলে কি? ইনভ্যাজাইনেশন। আচ্ছা, তারপরে এই ফ্ল্যাগশিপের সেলগুলো, এই হলুদ কালারের সেল যেটা কিনা হাইপোব্লাস্ট ছিল, সে তার জায়গাটা দখল করলো, সেটাকে বলে এন্ডোডার্ম। আর কিছু ফ্ল্যাগশিপের সেল এই মাঝ বরাবর আছে, তাকে বলা হয় মেসোডার্ম। আর কিছু সেল ইপিব্লাস্টেই থেকে যায়, এটাকে বলে এক্টোডার্ম। তাহলে দেখো আমি এখানে লিখেছি, once the cell have invaginated, some displace the hypoblast, যেটা আমি বলছি। দেখো, some displace the hypoblast, এই যে লাল অ্যারোতে দেখাচ্ছি, আমি হলুদ অ্যারোতে যে দেখাচ্ছি এটা হচ্ছে এন্ডোডার্ম। এই যে লাল লাল কালারের ফ্ল্যাগশিপের সেলগুলো এই হাইপোব্লাস্ট কে রিপ্লেস করে বসছে, এটা এমব্রায়োনিক এন্ডোডার্ম তৈরি করছে, যেটা মাঝ বরাবর আছে সেটা মেসোডার্ম। আর কিছু সেল ইপিব্লাস্টেই থেকে যাচ্ছে, এটাকে বলে এক্টোডার্ম। তাহলে আমাদের গ্যাস্ট্রুলেশনের ডেফিনেশন শেষ, ফরমেশন শেষ। আমি কি বললাম? ডেফিনেশনের সাথে ফিগার আঁকাইতে হবে, মাস্ট। কি ফিগার আঁকাবা? এই ছবিটা আঁকাবা, বারবার দেখো আমি মাউস দিয়ে ঘুরাচ্ছি, এই ছবিটা আঁকাবা আর এই ছবিটা দিবা, এই দুইটা ছবি দিলেই হবে। আমি আশা করি সবাই বুঝছো। এখান থেকে ভাইবাতে জিজ্ঞেস করলেই তোমাকে বলবে গ্যাস্ট্রুলেশন কাকে বলে। বললা, 2টা থেকে 3টা জার্ম লেয়ার তৈরি করার প্রসিডিউরকে গ্যাস্ট্রুলেশন বলে। তারপরে টিচারের প্রথম কথা থাকবে যে গ্যাস্ট্রুলেশন তৈরি হওয়ার জন্য আমাদের কি দরকার? কি বলবা? প্রিমিটিভ স্টিক দরকার। প্রিমিটিভ স্টিকটা কোথায় থাকে? ইপিব্লাস্টের সারফেসে থাকে। তারপরে ঘটনাটা কি ঘটবে? ইপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্টিক দিয়ে মুভ করতে থাকবে, মুভ করে যখনই প্রিমিটিভ নোডের কাছে আসবে তখন তাদের চেহারাটা ফ্ল্যাগ শেপ হবে। তারপরে কি করবে? তারা ইপিব্লাস্ট থেকে তাদের সম্পর্ক ছিন্ন করবে, মানে ডিটাচড হবে এবং ইপিব্লাস্টের নিচে অবস্থান করবে। তো ডিটাচড হয়ে যে নিচে অবস্থান করছে, এই প্রসিডিউরটাকে বলে কি? ইনভ্যাজাইনেশন, বা এই মুভমেন্টটাকে বলে কি? ইনভ্যাজাইনেশন। আচ্ছা, এরা নিচে অবস্থান করে কি চুপচাপ বসে থাকবে? না, চুপচাপ বসে থাকে না তারা কখনোই। তারা কি করবে? তারা হাইপোব্লাস্টকে কেউ কেউ রিপ্লেস করে এন্ডোডার্ম তৈরি করবে, কেউ কেউ মাঝ বরাবর থাকবে, তারা তাকে বলে মেসোডার্ম। আর কিছু সেল ইপিব্লাস্টে থেকে যাবে, আর তাদেরকে বলে এক্টোডার্ম। তাহলে আমার গ্যাস্ট্রুলেশনের প্রসেস অফ ফরমেশনটা পড়ানো হয়ে গেল। এখন আমরা একটা জিনিস করব, সেটা কি? সেটা আসলে দেখো, এটা আমি ওই আগের কথাই বলছি, ওই আগের কথা। দেখো, প্রিমিটিভ স্টিক কত নাম্বার দিনে দেখা গেছে? 15তম দিনে। তারপরে ইনভ্যাজাইনেটেড সেলগুলো এন্ডোডার্ম, মাঝে যে থাকে তাকে বলে মেসোডার্ম, আর ইপিব্লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে এক্টোডার্ম। আচ্ছা, এরপর আমি একটা জিনিস করব, কি? প্রিকর্ডাল প্লেট। এখন এই ছবিটা, বি নাম্বার ছবিটা সবাই খেয়াল করো যারা আমার সাথে ক্লাসে আসো। এই উপরের নীল কালারটাকে বলে ইপিব্লাস্ট, আর হলুদ কালারের সেলগুলোকে কি বলে? হাইপোব্লাস্ট। এখন এই ইপিব্লাস্ট গুলো এই প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করা শুরু করবে। মাইগ্রেট করা শুরু করে কি করবে? আমি প্রথমেই বলছিলাম, সেফালিক এন্ড মানে সামনের দিকেও আসবে, আবার ল্যাটারাল সাইডেও যাবে। যদি চারিদিকে মুভমেন্ট না করে তাহলে তো আমাদের পুরো শরীর তৈরি হইতো না, শুধু মাথাটা তৈরি হইতো আর পা তৈরি হইতো, শেষ, হাতটা তৈরি হইতো না। তাহলে ইপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করে কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, সামনের দিকেও যাবে, আবার ল্যাটারালি যাবে, এই যে ল্যাটারালিও আসবে। তো যে সেলগুলো সামনের দিকে আসবে, তারপরে দেখো একটা জিনিস দেখাচ্ছি এখানে, গোল, কি? ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। তো ইপিব্লাস্টের সেল যে প্রিমিটিভ স্টিক দিয়ে সামনের দিকে মাইগ্রেট করলো, মাইগ্রেট করার পরে ঠিক ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের পিছনেই যে এই জায়গাটা, দেখো আমি মাউস ঘুরাচ্ছি, এই যে মাউস ঘুরাচ্ছি, এই জায়গাটায় একটা প্লেট তৈরি হবে, তাকে বলে প্রিকর্ডাল প্লেট। প্রিকর্ডাল প্লেট। তাহলে প্রিকর্ডাল প্লেটটা কি জিনিস? প্রিকর্ডাল প্লেটটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে ইপিব্লাস্ট সেল। এই ইপিব্লাস্ট সেল প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করে কোন দিকে যাবে? সেফালিক এন্ডের দিকে যাবে। যাওয়ার পরে ঠিক ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনের কাছাকাছি যে তারা একটা প্লেট তৈরি করবে, তাকে বলে প্রিকর্ডাল প্লেট। ক্লিয়ার?
যারা আমার ক্লাস দেখতেছো তারা একটু কাইন্ডলি বলো, যেখানে বুঝবা না আমাকে বলবা, আমি উত্তর দিয়ে দিব। আমি বললাম কি প্রিকর্ডাল প্লেট কি জিনিস, এটা আর কিছুই না, এটা এক ধরনের ইপিব্লাস্ট সেল। সেই ইপিব্লাস্ট সেলটা কি প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে। এরা কি শুধু সেফালিক মানে সামনের দিকেই মাইগ্রেট করবে না, এরা সেফালিক দিকেও মাইগ্রেট করবে, ল্যাটারালিও মাইগ্রেট করবে। বাট যে সেলগুলো শুধু সেফালিক দিকে মাইগ্রেট করে কতটুকু পর্যন্ত যাবে, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনের এই পিছনে অবস্থান করবে, তাকেই প্রিকর্ডাল প্লেট বলে। তাহলে এটা প্রিমিটিভ স্টিক, তার একদম সেফালিক দিকে ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনের পিছনে থাকবে প্রিকর্ডাল প্লেট। এই ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন প্রিকর্ডাল যে প্লেট থাকবে, এই প্রিকর্ডাল প্লেটের পরে দেখো অনেকখানি জায়গা ফাঁকা থাকবে, এখানে তৈরি হবে আরেকটা জিনিস, নটোকর্ড। এখন এই পাশের ছবিটা দেখো, দেখো আচ্ছা আমি এখানে আরো দেখাইনি, দেখো এই যে এটা, এই যে আমি মাউস ঘুরাচ্ছি, এটা কিন্তু প্রিমিটিভ স্টিকের ছিদ্র, এদিক দিয়ে সেলগুলো মাইগ্রেট করতেছে, করে করে একটা কালো জিনিস দেখা যাচ্ছে, কালো জিনিস, এই কালো জিনিসটা নটোকর্ড, এটা আমি পরে পড়াবো। তারপরে দেখো, তারপরে নটোকর্ডের সামনে একটা লাল গোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিকর্ডাল মেসোডার্ম বা প্রিকর্ডাল প্লেট। আর এই যে একটা জিনিস ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এই ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটাই পরে আমাদের কি তৈরি করবে, মুখ তৈরি করবে, মাউথের ওপেনিং, এটা আমরা পরে পড়বো। তাহলে প্রিকর্ডাল প্লেট কি জিনিস, প্রিকর্ডাল প্লেট হচ্ছে এক ইপিব্লাস্টের সেল, এই সেলগুলো মাইগ্রেট করবে কোন দিক দিয়ে, প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে, প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করে তারা সোজাই যাবে, মানে সেফালিক দিকেই যাবে, ল্যাটারালি যেগুলো যাবে সেগুলো না, শুধু যারা সেফালিক দিকে যাবে, যে তারা কতটুকু পর্যন্ত যাবে, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এই যে এরকম দেখো আমার হাত দেখা যাচ্ছে, এই যে ধরো এটা আমার ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন এই পর্যন্ত আসবে, এসে এরা কি তৈরি করবে, প্রিকর্ডাল প্লেট। এখন প্রিকর্ডাল প্লেটটা কেন জরুরি, প্রিকর্ডাল প্লেটটা হচ্ছে এই কারণে জরুরি, এটা হচ্ছে ইন্ডাক্টর হিসেবে কাজ করে, মানে আমাদের যে ফোর ব্রেন, আমাদের ব্রেনের তিনটা পার্ট, একটা ফোর ব্রেন, একটা মিড ব্রেন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর মানে সামনে, মিড মানে মাঝে, হাইন্ড মানে পিছনে, এই যে ফোর ব্রেন তৈরি করার জন্য প্রিকর্ডাল প্লেটটা লাগে। তাহলে এটা 2 মার্কের ডেফিনেশন আসে, ডেফিনেশন আসলে এই ছবিটা দিবা, সময় না থাকলে এই ছবিটা পারবা না, এই ছবিটা দিবা, দেখো আমি মাউস ঘুরাচ্ছি, এই ছবিটা দিবা। এখন আমি প্রিকর্ডাল প্লেট, এই যে এটা আমার শর্ট নোটের মতো করে লেখা আছে, দেখো প্রিকর্ডাল প্লেট ইটসেলফ ফর্ম করে বিটুইন টিপ অফ দ্য নটোকর্ড, এই যে এটা কিন্তু নটোকর্ড, নটোকর্ডের টিপ এন্ড দ্য ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, দেখো নটোকর্ডের টিপ, আর আমি যেখানে অ্যারো দিয়েছি সেটা কোন জায়গা, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। তারপর দেখো কি আছে, is derived from some of the first cell that migrate through the node, মানে প্রিমিটিভ যে নোড দিয়ে মাইগ্রেট করছিল, in the midline and move in the cephalic region। আমি কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত বারবারই বলছি যে ইপিব্লাস্টের সেল যেটা কিনা প্রিমিটিভ স্টিক দিয়ে যেটা সামনের দিকে মানে সেফালিক দিকে মাইগ্রেশন করবে, তারাই প্রিকর্ডাল প্লেট তৈরি করবে। তোমাকে যদি এখানে কোনো টিচার বা আমি ধরো সাপোজ কনফিউজ করার জন্য জিজ্ঞেস করি যে ইপিব্লাস্টের যেসব সেল ল্যাটারালি মাইগ্রেট করবে তারা কি প্রিকর্ডাল প্লেট তৈরি করবে, কেউ উত্তর দিতে পারবা, অরিন কেউ উত্তর দিতে পারবা, যে প্রিকর্ডাল প্লেটের সেল যারা কিনা এপিব্লাস্ট থেকে এসে প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করে ল্যাটারালি গেছিল, তারা কিন্তু কখনোই প্রিকর্ডাল প্লেট তৈরি করে না, শুধুমাত্র সামনে দিকে মাইগ্রেট করে তারাই হচ্ছে প্রিকর্ডাল প্লেট তৈরি করে। আর এটার ইম্পর্টেন্ট কেন, এটা হচ্ছে ফোর ব্রেন তৈরি করার জন্য। তাহলে 2 মার্কের অ্যান্সার আসলে এক লিখবা, সাথেই ফিগারটা আঁকাবা। এখন আমরা আমাদের অনেক ইম্পর্টেন্ট বা মোস্ট কাঙ্ক্ষিত একটা জিনিস পড়বো, সেটা কি এই কালো জিনিস, যেটা কিনা আমি একটু আগেই বলছি, নটোকর্ড ফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নটোকর্ড ফরমেশন, এই নটোকর্ড দিয়ে মেইনলি আমাদের স্পাইনাল কর্ডটা তৈরি হয়, স্পাইনাল কর্ড এবং ব্রেন তৈরি হবে, এর জন্য আমাদের নটোকর্ড এখন আমরা পড়বো। এই আসো নটোকর্ড, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লেখা থেকে আগে ছবির দিকে তোমরা মনোযোগ দিবা। আচ্ছা, নটোকর্ড হচ্ছে একটা এক্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচার, এক্সিয়াল, আমার বডির এক্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচার কে, এই যে মিড লাইন বরাবর, এটা হচ্ছে আমার এক্সিয়াল স্ট্রাকচার। এই নটোকর্ড হচ্ছে প্রিমিটিভ এক্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচার, যেটা ডেভেলপ করবে দেখো কোথা থেকে, এক্সটেন্ডিং ফ্রম cranial end of the primitive stick to caudal end of the procaudal plate। এই যে আমি এখানে কিন্তু 2টা অ্যারো দিয়েছি, হলুদ কালারের 2টা অ্যারো, এটা হচ্ছে কি
ক্রেনিয়াল এন্ড অফ দা প্রিমিটিভ স্টিক থেকে দেখো এই যে প্রিকর্ডাল প্লেটের পিছনের দিকে মানে কর্ডাল এন্ড অফ দা প্রোকর্ডাল প্লেট এর মাঝখানে যে কালো অংশটা দেখা যাচ্ছে এটাকেই বলে নটোকর্ড। তাহলে নটোকর্ড কি জিনিস? এটা একটা প্রিমিটিভ এক্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচার। আমাদের এই যে স্পাইনাল কর্ড মানে যেটা বাংলায় বলে কি মেরুদণ্ড, এটা তৈরি করতে হবে। এর জন্যই বলে প্রিমিটিভ এক্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচার, যেটা কার কার মাঝে তৈরি হবে? প্রোকর্ডাল প্লেটের পিছনের দিকে মানে প্রোকর্ডাল প্লেটের কর্ডাল এন্ড থেকে প্রিমিটিভ স্ট্রিকের ক্রেনিয়াল এন্ডের মাঝখানে যে কালো অংশটা দেখা যাচ্ছে সেটাই আমাদের নটোকর্ড তৈরি করবে। এখন নটোকর্ড থেকে কি কোশ্চেন আসে? ডেফিনেশন অফ নটোকর্ড এন্ড ফরমেশন অফ নটোকর্ড, 4 to 5 মার্কসের থাকে ডেফিনেশন অফ নটোকর্ড এন্ড ফরমেশন অফ নটোকর্ড। এখন বলি কিভাবে তৈরি হবে নটোকর্ডের। কি হবে দেখো, একইভাবে প্রিমিটিভ স্টিক দিয়ে ইপিব্লাস্টের সেলগুলো মাইগ্রেট করবে। ইপিব্লাস্টের সেল এই যে উপরের কি কলামনার যে তোমার আমাদের কাঙ্ক্ষিত ইপিব্লাস্ট নীল কালার, এই ইপিব্লাস্টের সেলগুলো কোন দিক দিয়ে মাইগ্রেট করবে? প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে। মাইগ্রেট করে সে সেফালিক দিকে যাবে, সেফালিক দিকে যাবে। যাওয়ার পরে সে কি করবে? একটা নির্দিষ্ট সময় পরে সে কি করবে? এই যে দেখো নিচের এই হলুদ যে সেলটা ছিল এই হাইপোব্লাস্টের সাথে ইন্টারক্যালেটেড মানে হাইপোব্লাস্টের সাথে সে মিশে যাবে। হাইপোব্লাস্টের সাথে সে মিশে যাবে। দেখো এই কালো জিনিসটা এসে ইপিব্লাস্টের সেলগুলো এদিক দিয়ে মাইগ্রেট করে সে হাইপোব্লাস্টের সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে তৈরি করবে কি? দেখো 2 নাম্বার ছবিতে দেখা যাচ্ছে নটোকর্ডাল প্লেট তৈরি করবে। নটোকর্ডাল প্লেট তৈরি করবে। তারপরে যখন এই হাইপোব্লাস্টটা পুরাপুরি এন্ডোডার্মে কনভার্ট হয়ে যাবে, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ইপিব্লাস্টের সেলগুলো এসে হাইপোব্লাস্টকে রিপ্লেস করে এন্ডোডার্ম তৈরি করবে। তাহলে যে মুহূর্তে পুরো এন্ডোডার্ম তৈরি হয়ে যাবে তখনই কি করবে? এই নিউরাল প্লেট, দেখো এই যে নিউরাল প্লেট ভি শেপের দেখা যাচ্ছে কালো, এই নিউরাল প্লেটটা এন্ডোডার্ম থেকে ডিটাচড হবে। ডিটাচ মানে কি? সরে যাওয়া, যে আমি আর এন্ডোডার্মের সাথে সম্পর্ক রাখবো না। এন্ডোডার্মের কাছ থেকে ডিটাচড হয়ে একটা দেখো রাউন্ড জিনিস তৈরি করলো, একটা ডেফিনেটিভ নটোকর্ড তৈরি হলো। তাহলে সি নাম্বার ছবিতে কিন্তু দেখো আমরা সবকিছু পেয়ে গেছি। উপরের নীলটা আমার একটোডার্ম, মাঝ বরাবর মেসোডার্ম, আর নিচেরটা কি? এন্ডোডার্ম। তাহলে কি বললাম? নটোকর্ড তৈরি হওয়ার জন্য দেখো এই ছবিটা আরেকটু দেখো তোমরা। এই দেখো সামনের দিকে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, যেটা কিনা ফিউচারে আমার মাউথের ওপেনিং তৈরি করবে। আর এই পিছনের দিকে আরেকটা জিনিস আছে ক্লোয়াকাল মেমব্রেন, এটা কিনা পরে রাপচার হয়ে অ্যানাল ওপেনিং তৈরি করবে। আর এই যে আচ্ছা মাউসটা কই আমার? এই যে এটা কিন্তু প্রিমিটিভ স্টিক, এটা প্রিমিটিভ স্টিক, এটা প্রিমিটিভ নোড। এই প্রিমিটিভ নোড দিয়ে সেল মাইগ্রেট করবে, ইপিব্লাস্টের সেল মাইগ্রেট করবে। এখন যেহেতু আমার এটা নটোকর্ড তৈরি করব, তাহলে এই সেলের নাম এখানে চেঞ্জ হয়ে যাবে, প্রি নটোকর্ডাল সেল। প্রি নটোকর্ডাল সেল কিন্তু ইপিব্লাস্ট সেলই, কিন্তু জায়গা অনুযায়ী নাম চেঞ্জ হয়েছে। যেরকম কোন একটা নদী, আমি যেরকম এখন খুলনাতে অবস্থান করতেছি, খুলনার যে রূপসা নদী সেটা কিন্তু কোথাও রূপসা কোথাও ভৈরব, একই নদী জায়গা অনুযায়ী নাম চেঞ্জ করে। ঠিক এখানেও তাই, এই ইপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে। কিন্তু যেহেতু আমি এটা নটোকর্ড তৈরি করতেছি, তাহলে এই সেলগুলো হবে কি? প্রি নটোকর্ডাল সেল। তাহলে এই প্রি নটোকর্ডাল সেলগুলো প্রিমিটিভ নোড দিয়ে মাইগ্রেট শুরু করে এই যে সামনের দিকে আগাচ্ছে। সামনের দিকে আগানোর পরে সামনের দিকে আগাবে, সাথে কি করবে? সে হাইপোব্লাস্টের সাথে ইন্টারক্যালেটেড হবে। হাইপোব্লাস্টের সাথে ইন্টারক্যালেটেড মানে কি? মিলে মিশে যাবে তারা দুইজনে কিছু সময়ের জন্য, ফর এ শর্ট টাইম। এমব্রায়োলজি বইতে দেখবা লেখা আছে দে বিকাম ইন্টারক্যালেটেড ফর এ শর্ট টাইম। শর্ট টাইমের জন্য তাহলে ইন্টারক্যালেটেড হবে। তখন তাকে বলে নটোকর্ডাল প্লেট, যেটা এই ছবিতে ভি শেপের কালো দেখাচ্ছে, এরকম ভি শেপের কালো নটোকর্ডাল প্লেট। তারপরে কি হবে? যখন হাইপোব্লাস্ট পুরাপুরি এন্ডোডার্মে কনভার্ট হয়ে যাবে, তখন এই নটোকর্ডাল প্লেটটা ডিটাচড হয়ে যাবে। ডিটাচড মানে কি? আমি আবারও বলছি, সরে যাওয়া, যে সে একা একাই একটা রাউন্ড জিনিস তৈরি করতেছে। এই যে রাউন্ড জিনিস, এটাকে বলে ডেফিনেটিভ নটোকর্ড। আচ্ছা, আমি আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে আমাকে একটু আরেকবার বলবা। তাহলে নটোকর্ডের ডেফিনেশন কি? এটা একটা প্রিমিটিভ এক্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচার, যেটা ডেভেলপ করে কার কার মাঝে? দেখো এই যে প্রিকর্ডাল প্লেটের কর্ডাল এন্ড থেকে প্রিমিটিভ স্টিকের সেফালিক এন্ডের মধ্যে যে জিনিসটা তৈরি হয়। এখন এর প্রসেসটা কি? আচ্ছা, তার আগে কয়টা ছবি আঁকবো?
এই তিনটা ছবি এ বি সি মাস্ট, এ বি সি এই তিনটা ছবি আঁকতে হবে। এইটা না, এটা আমি আসলে বোঝানোর জন্য বলতেছি। তাহলে দেখো আমি কি বলছি, দেখো প্রি নটোকডাল সেল ইনভ্যাজাইনেট ইন দা প্রিমিটিভ নোড এবং মুভ করবে ক্রেনিয়ালি। কেন ক্রেনিয়ালি? কারণ আমাদের উদ্দেশ্য নটোকড আমাদের মেইন এক্সিয়াল স্ট্রাকচার মানে স্পাইনাল কর্ড তৈরি করবে, এর জন্য সে ক্রেনিয়ালি মুভ করবে। দেখো এই এ নাম্বার ছবিতে কিন্তু আমি অ্যারোতে দেখানো আছে, তার মানে কি ইপিব্লাস্টের সেল কিন্তু ল্যাটারালিও যায়, না গেলে তো আমাদের হাতটা তৈরি হইতো না। তাহলে প্রি নটোকডাল সেল ইনভ্যাজাইনেট করবে এবং সামনের দিকে যাবে ক্রেনিয়ালি। কতটুকু যাবে? আনটিল দে রিচ প্রিকডাল প্লেট। এই যে প্রিকডাল প্লেট পর্যন্ত সে মাইগ্রেট করবে, তার আগে আর যেতে পারবে না। তারপরে কি হবে দেখো, প্রি নটোকডাল সেল বিকাম ইন্টারক্যালেটেড ইন দা হাইপোব্লাস্ট। এই যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, প্রি নটোকডাল সেল গুলো ইন্টারক্যালেটেড হবে হাইপোব্লাস্টের সাথে ফর এ শর্ট টাইম। এটাকে বলে নটোকডাল প্লেট, এটাকে বলে নটোকডাল প্লেট। তারপরে দেখো as the hypoblast is replaced by endodermal cell, মানে এই যে হলুদ সেল যেটা কিনা আগে ছিল কি হাইপোব্লাস্ট, সেটা যখনই এন্ডোডার্মে কনভার্ট হয়ে যাবে তখন এই কালো ভি শেপের নটোকডাল প্লেটটা পলিফারেট করবে, বড় হবে এবং এন্ডোডার্ম থেকে ডিটাচড হয়ে এই যে একটা ডেফিনিটিভ নটোকড তৈরি করবে। তাহলে নটোকড ফরমেশন যদি তোমরা কেউ না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি আরেকবার বলবো। তাহলে প্রি নটোকডাল সেলগুলো, যেটা প্রি নটোকডাল সেলগুলো প্রিমিটিভ নোড দিয়ে ইনভ্যাজাইনেট করে এইভাবে সামনের দিকে যাবে কতটুকু? প্রিকডাল প্লেট পর্যন্ত। এই যে এখানে ধরো প্রিকডাল প্লেট ছিল, আমার মাউসটা এই যে এখানে প্রিকডাল প্লেট পর্যন্ত যাবে। যার পরে কি করবে তারা এন্ডোডার্মের সাথে ইন্টারক্যালেটেড হবে, মানে হাইপোব্লাস্টের সাথে ইন্টারক্যালেটেড মানে মিলেমিশে যাবে। যাওয়ার পরে ওই সময়টাকে বলে নটোকডাল প্লেট। তারপরে যখনই হাইপোব্লাস্ট এই সুন্দর একটা হলুদ এন্ডোডার্মে কনভার্ট হয়ে গেছে, তখন নটোকডাল প্লেটটা ডিটাচড হবে, পলিফারেট করবে, করে একটা সলিড নটোকড তৈরি করবে। এভাবেই নটোকড তৈরি হয়। তাহলে তোমরা আসলে একটা দুইটা তিনটা পয়েন্ট লিখবা, সাথে কি বললাম এ বি সি নাম্বার ফিগার দিবা। এটা কিন্তু 4 অথবা আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলতেছি, দেখো এই হলুদ অ্যারোটা হচ্ছে প্রিমিটিভিস্টিকের ছবি। এখানে দেখো এটা হচ্ছে প্রিমিটিভিস্টিক, এই যে কালো প্রিমিটিভিস্টিক, এই মাথাটা হচ্ছে প্রিমিটিভ নোড। এই ইপিব্লাস্টের সেলটা প্রিমিটিভ নোড দিয়ে মাইগ্রেট করবে সামনের দিকে। কিন্তু যেহেতু আমি নটোকড তৈরি করছি, তাহলে এই সেলগুলোর নাম হবে প্রি নটোকডাল সেল। তাহলে কি বলবা? প্রি নটোকডাল সেলগুলো প্রিমিটিভ নোড দিয়ে মাইগ্রেট করবে। মাইগ্রেট মানে সামনের দিকে যাবে, মাইগ্রেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা চেঞ্জ করবে। কোন দিকে জায়গা চেঞ্জ করবে? সে শুধুই সামনের দিকে যাবে, এদিক ওদিক না, শুধু সামনের দিকে যাবে। সামনের দিকে যাইতে যাইতে কতটুকু যাবে? প্রিকডাল প্লেট পর্যন্ত। এই জায়গায় প্রিকডাল প্লেটটা অবস্থান করছিল, এই পর্যন্তই যাবে। যাওয়ার পরে কি হবে? সে এখন এই ছবির দিকে তাকাও, আমার মাউসের দিকে তাকাও। তারপরে কি হবে? এই প্রি নটোকডাল সেলগুলো এটা হাইপোব্লাস্টের সাথে ইন্টারক্যালেটেড হবে, মানে মিশে যাবে। যে তৈরি করবে কি নটোকডাল প্লেট, ভি শেপের নটোকডাল প্লেট। তারপরে যখন হাইপোব্লাস্টটা দেখো পুরা এন্ডোডার্মে কনভার্ট হয়ে গেছে, তখন এই নটোকডাল প্লেটটা বড় হবে, প্রলিফারেট করবে এবং ডিটাচ করবে, করে তার একটা সলিড এবং ডেফিনিটিভ নটোকড তৈরি করবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমি লাস্টে আরেকবার বলে দিব। এখন এই নটোকডের ফরমেশন একটা দুইটা তিনটা পয়েন্ট লিখবা, তিনটা ছবি আঁকাবা। এখন এই নটোকডের কাজ কি দেখো, এই নটোকড আমাদের বডির সেন্ট্রাল অ্যাক্সিস মানে সেন্ট্রাল অ্যাক্সিস তৈরি করবে। ফরমেশন অফ দ্য নিউরাল টিউব, এই নিউরাল টিউবই আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি করে। এক কথায় বলতে পারো পরীক্ষায় কিচ্ছু মনে আসে নাই, মনে করবা কি নটোকড এটা বডির এক্সিয়াল স্ট্রাকচার তৈরি করবে, তার মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি করবে, এটা বলতে পারলেই হবে। তারপরে দেখো আবার আছে, ইট প্রোভাইড সেন্ট্রাল কলাম অ্যারাউন্ড হুইচ ইন্টারভার্টিব্রাল বডিজ এবং ইন্টারভার্টিব্রাল ডিসটা ডেভেলপ করে। আচ্ছা এখন এই নটোকড কি এখন আমার বা তোমার আছে? নটোকড কি আমাদের একটা অ্যাডাল্ট মানুষের নটোকড থাকবে? না, থাকবে না। নটোকড থেকে ব্রেন এবং নটোকড কি মেসোডার্মে থাকে? হালিমা খাতুন নটোকড মেসোডার্মে থাকে না, নটোকড মেসোডার্মের মাঝেই থাকে, এই যে মেসোডার্মের মাঝেই থাকে।
এটা একটা পার্ট। এই যে এটা কিন্তু আমাদের মেসোডার্ম, দেখো এটা মেসোডার্ম, লালটা মেসোডার্ম, তারপরে এই হলুদটা এন্ডোডার্ম, আর উপরের নীলটা হচ্ছে একটোডার্ম। নটোকর্ড মেসোডার্মে থাকে না, ও এর মাঝখানে অবস্থান করে, কারণ নটোকর্ড আমাদের বডির এক্সিয়াল স্কেলেটন তৈরি করতে হবে, এর জন্য নটোকর্ড মেসোডার্মের মাঝামাঝি থাকে। আচ্ছা, এখন আমি কি বললাম, একটা অ্যাডাল্ট মানুষের যদি পরীক্ষার হলে তোমাকে জিজ্ঞেস করে যে নটোকর্ড কি আমাদের আছে এখন, নটোকর্ড তো ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি করার কথা, তাই না? তৈরি করার পরে নটোকর্ডের থাকার কথা নয়, কিন্তু আছে। একটা অ্যাডাল্ট মানুষের বা যে কোনো মানুষের নটোকর্ড দুইটা জায়গায় পাওয়া যাবে। একটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সেন্ট্রালি যে জেলি লাইক সাবস্টেন্স থাকে, নিউক্লিয়াস পালপোসাস। আরেকটা হচ্ছে আমাদের মাথার যে সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নামটা কি? অ্যাক্সিস। অ্যাক্সিসের একটা প্রসেস আছে, ওডোনটয়েড প্রসেস। যারা একদম ফার্স্ট ইয়ার তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই এক্সিসটা বোঝার জন্য। বুসাদ না, থাকবে না, না বুসাদ নটোকর্ডটা আমাদেরও থাকবে, সেটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাতে যে এক্সিস বলে, সেই এক্সিসে যে ওডোনটয়েড প্রসেসে একটা লিগামেন্ট লাগে, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স। এই দুটা জায়গায় নটোকর্ড শুধু পারসিস্ট করবে। এটা ভাইবা বোর্ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখনই ভার্টিব্রা ধরবা, ওই ভার্টিব্রা ধরলেই তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক তখন জিজ্ঞেস করবে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক কোথা থেকে ডেভেলপ করে, তখন বলবা নটোকর্ড। ইন্টারভার্টিব্রাল ডিস্ক কোথা থেকে ডেভেলপ করে? নটোকর্ড থেকে। তারপরে জিজ্ঞেস করবে আর কি কোনো কিছু আসে নটোকর্ড থেকে, তখন বলবা এপিকাল লিগামেন্ট অফ ডেন্স অফ সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স অফ সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, বা এর আরেকটা নাম হচ্ছে এক্সিস, যেটা এপিকাল মেমব্রেন। হ্যাঁ, এপিকাল মেমব্রেন না, এপিকাল লিগামেন্ট বলবা, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স। আচ্ছা, তাহলে নটোকর্ডের ফরমেশন গেল, ডেফিনেশন গেল, তিনটা ছবি আঁকাবা, ফাংশন ফেট। এখন পরীক্ষার হলে এইবার যারা প্রফ দিবা, হয় নটোকর্ড অথবা গ্যাস্ট্রুলেশন, দুইটার মধ্যে একটা কোশ্চেন ডেফিনেটলি রিটেনে পাবা। আইদার নটোকর্ড অর গ্যাস্ট্রুলেশন ফরমেশনের যে কোনো একটা ডেফিনেটলি রিটেনে থাকবে, সেটা 4 আর 5 মার্কসের কোশ্চেনে থাকে। এরপর আসো দুইটা জিনিস যে কথা আমরা বারবারই বলছি, এই যে দেখো, এটা একটা ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন আর এটা হচ্ছে ক্লকাল মেমব্রেন। এই ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, তো আমরা যখন 3rd to 8th উইক পড়বো তখন আমরা আরেকটু ক্লিয়ার করে বলবো। এই ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন আমাদের 4th উইকের শেষের দিকে যে রাপচার হয়ে আমাদের ওরাল ক্যাভিটি তৈরি করবে, আর ক্লকাল মেমব্রেন 7th উইকের লাস্টে যে এই মেমব্রেনটা রাপচার হয়ে অ্যানাল ওপেনিং তৈরি করবে। এই দুটা মেমব্রেনের একটা বিশাল বৈশিষ্ট্য আছে, যারা বলতে পারবা দেখো এই ছবিতে দেখো, এটা কিন্তু ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন আর এটা কি? ক্লকাল মেমব্রেন। এখন দেখো এই দুটা ছবিতে কিন্তু একটা হলুদ আর নীল দেখা যাচ্ছে, এর মাঝখানে কিন্তু কোনো লাল নাই, আছে কোনো লাল আছে? দেখো ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন যে আমি এই ছবিতে দেখাইছি, এখানে কিন্তু শুধুমাত্র দুইটা রং দেখাচ্ছে, একটা হলুদ একটা নীল, কোনো লাল এর মাঝখানে নাই। তাহলে কি ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনে জার্ম লেয়ার দুইটা থাকবে, এই নীল কিনা যেটা পরবর্তীতে এক্টোডার্ম হয়, আর হলুদ যেটা কিনা পরবর্তীতে এন্ডোডার্ম হয়। তাহলে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে। দেখো এর মাঝখানে কিন্তু কোনো লাল নাই, কোনো মেসোডার্ম নাই। তাহলে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন সেম টু অ্যাজ এই যে ক্লকাল মেমব্রেন, এখানেও দেখো নীল আর হলুদ, এর মাঝখানে কোনো লাল নাই। তাহলে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন এবং ক্লকাল মেমব্রেন ডিফারেন্স বলি। ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন ক্রেনিয়াল দিকে থাকে, ক্লকাল মেমব্রেন করাল দিকে থাকবে। কার করাল দিকে থাকবে? একটা এমব্রায়োনিক ডিস্ক, এটা তো একটা এমব্রায়ো তৈরি করবে, এটাকে তো এমব্রায়োনিক ডিস্ক বলে। ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন ক্রেনিয়ালি মানে মাথার দিকে, ক্লকাল মেমব্রেন কর্ডালে থাকবে। ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন এবং ক্লকাল মেমব্রেনের দুটাতেই কয়টা জার্ম লেয়ার থাকবে? দুইটা জার্ম লেয়ার থাকবে। একটা কি? এক্টোডার্ম এন্ড এন্ডোডার্ম, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এখানে কোনো মেসোডার্ম থাকবে না, এখানে কোনো মেসোডার্ম থাকবে না। ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন ভবিষ্যতে কি তৈরি করবে? ওরাল ক্যাভিটি। আর ক্লকাল মেমব্রেন পরবর্তীতে তৈরি করবে অ্যানাল ওপেনিং। তাহলে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন এবং ক্লকাল মেমব্রেনের ডিফারেন্স শেষ। এটা কি বললাম? ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন এমব্রায়োনিক ডিস্কের ক্রেনিয়ালি মাথার দিকে, ক্লকাল মেমব্রেন কর্ডাল দিকে। ওরোফ্যারিঞ্জিয়াল এবং ক্লকাল মেমব্রেন দুটাতেই দুইটা জার্ম লেয়ার থাকে, একটা এক্টোডার্ম একটা এন্ডোডার্ম, নো মেসোডার্ম। এদের মাঝখানে কোনো মেসোডার্ম থাকবে না, থাকবে না, থাকবে না। ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন পরবর্তীতে ওরাল ক্যাভিটি,
ক্লকাল মেমব্রেন পরবর্তীতে অ্যানাল ওপেনিং তৈরি করবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আসো একটা ফিটাল ম্যাপ। আমরা কিন্তু শুধু 3টা জার্ম লেয়ার বলছি, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। যারা কিনা সেকেন্ড ইয়ার তারা অলরেডি জানো, সেকেন্ড ইয়ার বা অ্যাবভ, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। মেসোডার্ম আমাদের 3 ধরনের থাকে, একটা পারেক্সিয়াল মেসোডার্ম, একটা ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা কি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। পারেক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা কি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখন এই ছবির দিকে তাকাও, এটা কি জিনিস? এই যে লম্বা প্রিমিটিভ স্টিক। What is this? This is primitive stick. This rounded area is called primitive node. Here oropharyngeal membrane, here cloacal membrane. এখন আমি বলতেছি কি, আমার যে ইপিব্লাস্টের সেল এই প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করছিল, আমি বলছিলাম কি ইপিব্লাস্টের সেল প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করে যেমন কিনা সামনের দিকে যাবে তেমন ল্যাটারাল দিকেও যাবে, তাই না? এই কথাটা আমি বলেছি। প্রিমিটিভ স্টিক দিয়ে কোন সেল মাইগ্রেট করবে? ইপিব্লাস্ট। আচ্ছা, ইপিব্লাস্টের সেল না হলে কখনোই বডির জার্ম লেয়ার তৈরি হবে না। এটা একদম আজকের ক্লাসে কেউ কিছু শিখে না যাও, অ্যাটলিস্ট একটা ওয়ার্ড শিখে যাও যে ইপিব্লাস্টের সেল আমাদের গ্যাস্ট্রুলেশনের জন্য লাগবেই। গ্যাস্ট্রুলেশন মানে 3টা জার্ম লেয়ার ফরমেশন, এই 3টা জার্ম লেয়ারের জন্য আমার ইপিব্লাস্টের সেল লাগবে। তাহলে এই ইপিব্লাস্টের সেল যখন প্রিমিটিভ স্টিক দিয়ে মাইগ্রেট করবে তখন শুধু সে সামনেই যাবে না, ল্যাটারালিও মাইগ্রেট করবে। তো যেসব সেল দেখো এই ক্রেনিয়াল দিকে মাইগ্রেট করতেছে তারা তৈরি করবে পরবর্তীতে পারেক্সিয়াল মেসোডার্ম। তারপর দেখো এই যে যারা দেখো সেল মাইগ্রেট থ্রু মিডিস্টিক রিজিয়ন, এই যে মিডিস্টিক রিজিয়ন, এটাকে বলে মিডিস্টিক রিজিয়ন। এই যে আইএম, তারা তৈরি করবে কি ইন্টারমিডিয়েট মেসোডার্ম। আর যারা দেখো কর্ডাল দিকে মাইগ্রেট করছিল তারা তৈরি করবে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এটাকে কিন্তু এই যে এটার কথা বলা হচ্ছে। দেখো এই যে এই লাল যে সেলগুলো, এই লাল সেলগুলো আমাদের মেসোডার্ম তৈরি করছিল। এই যখন এরা ইপিব্লাস্ট থেকে কলামনার থেকে ফ্ল্যাগশেপ হয়েছিল, হওয়ার পরে এরা কিছু সামনের দিকে ক্রেনিয়ালি মুভ করছিল, কিছু মিড বরাবর, কিছু কর্ডালি। তো যারা শুধু সামনের দিকে যাবে তাদেরকে বলবে পারেক্সিয়াল মেসোডার্ম, যারা স্টিকের মাঝ বরাবর মাইগ্রেট করবে তাদেরকে বলবে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর যারা কর্ডালে মাইগ্রেট করবে তাদেরকে বলবে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এটাই হচ্ছে ফিটাল ম্যাপ। যদি কোনো কারণে ফিটাল ম্যাপ জিজ্ঞেস করে, সাধারণত আন্ডার গ্রাজুয়েটে জিজ্ঞেস করে না, তারপরেও জিজ্ঞেস করলে বলবা প্রিমিটিভ স্টিকের ক্রেনিয়াল দিকে যে মেসোডার্মটা মাইগ্রেট করে তাকে পারেক্সিয়াল, যে মেসোডার্ম স্টিকের মিড বরাবর মাইগ্রেট করে তাকে বলা হয় ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর যে মেসোডার্ম আমাদের এই স্টিকের কর্ডাল দিকে মাইগ্রেট করে সেটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখন আমরা এতক্ষণ কথা বললাম কি নিয়ে? এতক্ষণ আমরা এই যে হলুদ আর নীলের কথা বললাম, যেটা কিনা আমাদের এমব্রায়ো তৈরি করার কাজে লাগছে। আমরা কিন্তু এই হালকা সবুজ, ডিপ সবুজ, যেটা ছিল সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইটিওট্রোপোব্লাস্ট, এটা নিয়ে কোনো কথাই বলা হয়নি। তো এখন আমার লাস্ট স্লাইড, যেটা হচ্ছে আমাদের ট্রোপোব্লাস্টে কি হবে। আমরা সেকেন্ড উইকে পড়ছিলাম কি ট্রোপোব্লাস্টে আমরা 2টা লেয়ার পাইছিলাম না, সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইটিওট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইটিওট্রোপোব্লাস্ট। আচ্ছা, এখন এই ট্রোপোব্লাস্টটা আলটিমেটলি কি হবে থার্ড উইকের পরে? ট্রোপোব্লাস্টটা আমাদের এমব্রায়োর ভিলাই তৈরি করবে। একটা এমব্রায়োর মানে প্লাসেন্টাতে ভিলাই আমরা পাবো 4 ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি, ডেফিনেটিভ ভিলাই বা টারশিয়ারি ভিলাই, একটা পাবো অ্যানকোরিং ভিলাই, আর একটা হচ্ছে ফ্রি অর টার্মিনাল ভিলাই। প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, ডেফিনেটিভ বা টারশিয়ারি বা প্লাসেন্টাল ভিলাই একই কথা। যার নাম ডেফিনেটিভ তার নামই টারশিয়ারি, তার নামই প্লাসেন্টাল ভিলাই। আর একটা বললাম কি অ্যানকোরিং, অ্যানকর মানে ধরে রাখা। আর একটা কিছু ফ্রি বা টার্মিনাল ভিলাই পেলাম। এখন যে ভিলাই শুধু সাইটোট্রোপোব্লাস্ট, হালকা সবুজের নাম কি? সাইটোট্রোপোব্লাস্ট এবং ডিপ সবুজ নিয়ে গঠিত, সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইটিওট্রোপোব্লাস্ট দিয়ে গঠিত, তাকে বলা হয় প্রাইমারি ভিলাই। এই যে এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিভাবে আসে? ফার্দার ডেভেলপমেন্ট আসে না, আসে রাইট ডাউন দা ফেট অফ ট্রোপোব্লাস্ট। কোশ্চেনটা এভাবে আসে, রাইট ডাউন দা ফেট অফ ট্রোপোব্লাস্ট। তখন লিখবা প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই। প্রাইমারি ভিলাই যেটাকে বলে সাইটোট্রোপোব্লাস্ট এবং
সিনসাইশিও ট্রোপোব্লাস্ট যে হয় সেটাকে বলে প্রাইমারি ভিলাই। প্রাইমারি ভিলাই সাইটোট্রোপোব্লাস্ট এন্ড সিনসাইশিও ট্রোপোব্লাস্ট দুইটা দিয়ে কম্পোস্ট হয়। সাইটোট্রোপোব্লাস্ট ভিতরে থাকে, এই যে মাউসটা, এই যে সাইটোট্রোপোব্লাস্ট ভিতরে থাকে এবং সিনসাইশিও ট্রোপোব্লাস্টকে ঘিরে থাকে, এটাকে বলে প্রাইমারি ভিলাই। যখনই কিনা এই যে সাইটোট্রোপোব্লাস্টের মধ্যে লাল একটা জিনিস আসে, সেই লাল জিনিসটার নাম কি বলে? মেসোডার্মাল কোর। যখনই এই মেসোডার্মাল কোর কার মধ্যে আসবে? সাইটোট্রোপোব্লাস্টের মধ্যে থাকবে, তখন তাকে বলে সেকেন্ডারি ভিলাই। এই দেখো, এই যে সাইটোট্রোপোব্লাস্টের মধ্যে দেখো মেসোডার্মাল কোর ঢুকে যাচ্ছে, মেসোডার্মাল কোর ঢুকে গেছিল। এই মেসোডার্মাল কোরের নামটা কি ছিল? এক্সট্রা এমব্রায়োনিক সোমাটোপ্লুরিক মেসোডার্ম, যেটা আমি আগের ক্লাসে পড়াইছি, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটোপ্লুরিক মেসোডার্ম। আর যেটা কিনা ইয়ক স্যাককে কভার করেছিল সেটার নাম কি ছিল? এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম ছিল। যেটা সাইটোট্রোপোব্লাস্টকে কভার করেছিল সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটোপ্লুরিক মেসোডার্ম বা কোরিওনিক প্লেট। আর যে মেসোডার্মটা, এই যে মেসোডার্ম, এই লাল কালারটাই হচ্ছে মেসোডার্ম। লাল কালার সবসময় মেসোডার্ম। যে মেসোডার্ম ইয়ক স্যাক, এটা কিন্তু আমাদের ইয়ক স্যাক, ইয়ক স্যাককে কভার করে আছে, সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম। তাহলে যখনই প্রাইমারি ভিলাই কি বলতেছি? সাইটোট্রোপোব্লাস্ট এবং ম্যাম প্রাইমারি ভিলাই থেকে কি প্লাসেন্টা হয়? না, প্রাইমারি ভিলাই থেকে প্লাসেন্টা হবে না, প্লাসেন্টা মেইনলি ট্রোপোব্লাস্ট থেকে হবে। সেই প্লাসেন্টা কিভাবে তৈরি হবে সেটা তোমাকে আমি আস্তে আস্তে বলতেছি। প্রাইমারি ভিলাই থেকে হবে এইভাবে, এইরকম কোনো কথা নাই। প্রাইমারি ভিলাই হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইশিও ট্রোপোব্লাস্ট। তারপরে যখন এর মাঝখানে মেসোডার্মাল কোর অ্যাপিয়ার করবে সেটাকে বলবে সেকেন্ডারি ভিলাস। তারপরে এই মেসোডার্মাল কোরের মধ্যে দেখো, এই যে আমি আর্টারি, ভেইন, আর্টারি, লালগুলাকে আর্টারি বলে, নীলগুলোকে ভেইন বলে, এগুলো যখনই অ্যাপিয়ার করবে তখন তাকে টার্সিয়ারি ভিলাস বা ডেফিনিটিভ প্লাসেন্টাল ভিলাস। মেইন কথা এটাই থেকে যায়, এই জিনিসটাই থেকে যায়। এই যে দেখো, আচ্ছা এই ছবিতে নাই সাইটোট্রোপোব্লাস্ট। আচ্ছা এই ছবিটা একটু দেখো, বুশরাত জাহান যেটা জিজ্ঞেস করছিলা, দেখো এইটা সাদা সাদা কিন্তু মায়ের এন্ডোমেট্রিয়াম। মায়ের এন্ডোমেট্রিয়াম যেখানে কিনা আমাদের ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হয়েছিল। সবসময় ইমপ্ল্যান্ট হবে কি? ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হয়েছিল। তারপরে কিন্তু এদের মাঝখানে কোনো ব্লাড ভেসেল ছিল না। তুমি আগের ক্লাস করছো কিনা আমি জানি না। তারপরে এই যে এই লাল লাল জিনিসগুলো এই সিনসাইশিও ট্রোপোব্লাস্টের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যে ফিটো ম্যাটারনাল সার্কুলেশন তৈরি করছে। কারণ এই প্লাসেন্টা থেকেই নিউট্রিশন বলো, খাবার বলো, সবকিছু বা ড্রাগ বলো, সবকিছু তো একটা বাচ্চার পাইতে হবে, তাই না? প্লাসেন্টা থেকে তো বাচ্চার শরীরে সবকিছু পাবে। তাহলে এই খাবার, নিউট্রিশন বা ড্রাগস, ভালো জিনিস যেগুলো আসবে সেগুলো তো ব্লাডের মাধ্যমেই আসবে। তাহলে একটা প্লাসেন্টাতে আমরা মেইনলি ডেফিনেটিভ বা প্লাসেন্টাল ভিলাস বা টার্সিয়ারি ভিলাসটাই পাই। কিন্তু ট্রোপোব্লাস্টের ফেটে আসলে আমাদের বলতে হবে প্রথমে প্রাইমারি ভিলাই, যেটা কিনা সাইটোট্রোপোব্লাস্ট। এই সাইটোট্রোপোব্লাস্টকে কভার করে থাকে কি? সিনসাইশিও ট্রোপোব্লাস্ট। আচ্ছা, সিনসাইশিও ট্রোপোব্লাস্ট এবং সাইটোট্রোপোব্লাস্টের মাঝখানে যখনই মেসোডার্ম অ্যাপিয়ার করবে তখন তাকে সেকেন্ডারি ভিলাই বলবে। এরপরে এই মেসোডার্মাল কোরের মধ্যে যখন ব্লাড ভেসেল আসবে, এই ব্লাড ভেসেল কিন্তু মায়ের এন্ডোমেট্রিয়াম থেকে আসছিল, এটাকে বলবে টার্সিয়ারি বা ডেফিনেটিভ ভিলাস। এই ভিলাসটাই থেকে যায়। এরপরে দেখো, এই যে দেখো এটা সাইটোট্রোপোব্লাস্ট, এই সবুজটা সিনসাইশিও ট্রোপোব্লাস্ট। এই যে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়াম থেকে ব্লাড এসে গেছে। এখন অ্যানকোরিং বা স্ট্রিম ভিলাই, অ্যানকোরিং মানে কি বললাম আমি একটু আগে? ধরে রাখা। এই যে কোরিওনিক প্লেট থেকে এই ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম পর্যন্ত যে জায়গাটুকু, কোরিওনিক প্লেট থেকে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম পর্যন্ত যে জায়গাটুকু, একে বলে অ্যানকোরিং ভিলাই। আচ্ছা, এই ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের একটা বিশেষ নাম আছে, সেটাকে বলে ডেসিডুয়া বেসালিস। হোয়াট ইজ ডেসিডুয়া? আফটার ইমপ্ল্যান্টেশন, একটা ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইজ কল্ড ডেসিডুয়া। আফটার ইমপ্ল্যান্টেশন ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম কে বলে ডেসিডুয়া। এই ডেসিডুয়ার টাইপ আছে, যেটা আমরা 38 উইকে পড়বো। ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া প্যারাইটালিস এবং ডেসিডুয়া ক্যাপসুলারিস। এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে কি বললাম? ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, সেটাকে কিন্তু আফটার ইমপ্ল্যান্টেশনের পরেই ডেসিডুয়া বলবো। কারণ কি? তখন ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড গুলো
অনেক বেশি সিক্রেশন জমা থাকে, গ্লাইকোজেন লিপিড ডিপোজিট থাকে, এই কারণে একে ডেসিডুয়া বলে। মানে এন্ডোমেট্রিয়ামে একটা স্পেশাল চেঞ্জ থাকে, একটা সিক্রেটরি পোর্শনে থাকবে, ফুলা ফুলা থাকবে, গ্ল্যান্ডের সিক্রেশন জমা হবে, গ্লাইকোজেন লিপিড জমা হবে। তাহলে অ্যানকরিং ভিলাই কতটুকুকে বলে? কোরিওনিক প্লেট থেকে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম মানে ডেসিডুয়া বেজালিস পর্যন্ত যে ভিলাই এক্সটেনশন করে তাকে স্ট্রিম বা অ্যানকোরিং ভিলাই বলে। অ্যানকোরিং মানে ধরে রাখা। এখন এই যে এই একটা অ্যানকোরিং ভিলাই, এই একটা অ্যানকোরিং ভিলাই, এই অ্যানকোরিং ভিলাই থেকে যদি সাইডে সাইডে কোনো ভিলাই অ্যারাইজ করে তাকে বলে ফ্রি বা টার্মিনাল ভিলাই। তাহলে যদি পরীক্ষায় আসে ফেইট অফ ট্রোপোব্লাস্ট, তাহলে 5টা ভিলাইয়ের নাম লিখবা, প্রাইমারি, সেকেন্ডারি, এই যে টারশিয়ারি, অ্যানকোরিং ভিলাই এবং ফ্রি ভিলাই। এই 3টা ছবি মাস্ট আঁকা শিখবা। যে পারো সেই ছবি আঁকাবা একটু শর্ট করে। ধরো জাস্ট একটা ভিলাই দেখালা, এই মাছ বরাবর কাটিয়ে একটা ভিলাই দেখালা, তাহলে একটু বেশি নাম্বার পাবা ডেফিনেটলি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, নর্মালি দেখো তোমরা কি দেখছিলা, এই যে সবসময় কিন্তু বাহিরের দিকে ডিপ সবুজ থাকে, তাই না? ভিতরের দিকে হালকা সবুজ থাকে, মানে বাইরে থাকে সিনসাইশিও ট্রোপোব্লাস্ট আর ভিতরে থাকে সাইটোট্রোপোব্লাস্ট। কিন্তু এই ছবিতে কি দেখা যাচ্ছে, এই যে সাইটোট্রোপোব্লাস্ট গুলো সিনসাইশিও ট্রোপোব্লাস্টকে ভেদ করে বাইরে চলে গেছে। সাইটোট্রোপোব্লাস্ট সিনসাইশিও ট্রোপোব্লাস্টকে ভেদ করে বাইরে গেছে, মানে কতটুকু গেছে? ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের কাছাকাছি চলে গেছে। এই দেখো এই ছবিটা আরো সুন্দর, এই যে সাইটোট্রোপোব্লাস্ট গুলো কিন্তু ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এট দ্য এন্ড অফ দ্য 3rd উইকে যে আমরা একটা সাইটোট্রোপোব্লাস্টিক সেল পাই, সাইটোট্রোপোব্লাস্টিক শেল, শেল মানে হচ্ছে একটা পর্দার মতো আবরণ, একটা শেল পাই। সেটা যেহেতু নামের সাথে মিল আছে সাইটোট্রোপোব্লাস্টিক শেল, তার মানে প্লাসেন্টার বাইরের দিকে তখন যেটা আমার ট্রোপোব্লাস্ট মানে প্লাসেন্টা তৈরি করবে, তখন এই 3rd উইকের লাস্টের দিকে পুরা সাইটোট্রোপোব্লাস্টের সেল থাকে। এবং সিনসাইশিও ট্রোপোব্লাস্ট তখন এই যে ভিতরে ভিতরে থাকে, দেখো ভিতরে ভিতরে আছে, এবং এর মাঝখানে মাঝখানে ব্লাড জমছে। যে ব্লাডটা কোথায় ছিল? মায়ের এন্ডোমেট্রিয়াম থেকে ব্লাড আসছিল, এটাকে বলে একটা ভিলাস স্পেস। এটা একটা ভিলাস স্পেস। আরেকটা দেখো জিনিস, এই যে মেসোডার্ম, এই মেসোডার্মের মধ্যে কিন্তু ব্লাড ভেসেল অ্যাপিয়ার করছে। দেখো এখানে কিন্তু কোনো ব্লাড ভেসেল অ্যাপিয়ার করে নাই, এই ছবিটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো ব্লাড ভেসেল অ্যাপিয়ার করেনি, বাট এখানে কিন্তু ব্লাড ভেসেল অ্যাপিয়ার করছে। তার মানে যে ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন যে আমার তৈরি হয়েছে, ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন তৈরি হয়েছে, এটাও আমাদের রিটেনের একটা কোশ্চেন, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে এটা হচ্ছে, এটা সাধারণত রিটেনে আসে না, কিন্তু আমি জাস্ট ছবি বোঝানোর জন্য এটা জেনে রাখলে ভালো হয় যে একদম এন্ড অফ দা 3rd উইকের লাস্টের দিকে যে সিনসাইশিও ট্রোপোব্লাস্টটা ভিতরে আসে এবং সাইটোট্রোপোব্লাস্ট একদম ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের সংস্পর্শে চলে এসে একটা শেল মানে আবরণীর মতো তৈরি করে, তাদের মাঝ বরাবর ব্লাড জমা হয়, তাকে বলে ইন্টারভিলাস স্পেস। আর এই যে মেসোডার্ম অ্যাপিয়ার করছিল মানে টারশিয়ারি ভিলাসের মাঝখানে মাঝখানেও ব্লাড ভেসেল অ্যাপিয়ার করে। আর এই যে ট্রোপোব্লাস্টের সাথে এই যে এমব্রায়ো, এটা কিন্তু এমব্রায়ো, রাউন্ড যেটাকে আমি বারবার এমব্রায়ো বলছি, এটাকে যে কানেক্ট করে রাখছে, এই যে কানেক্ট করে রাখছে, দেখো আমি মাউস ঘোরাচ্ছি, এটাকে কিন্তু কানেক্টিং স্টক বলে। এই কানেক্টিং স্টকটাই পরবর্তীতে আম্বিকাল কর্ড তৈরি হয়। আম্বিকাল কর্ড যেটা কিনা মায়ের সাথে বাচ্চার কানেকশনটা মেইনটেইন করে। তাহলে দেখে যে মায়ের কাছ থেকে যত নিউট্রিশন খাবার দাবার সবকিছু এই প্লাসেন্টার মাধ্যমে এই কানেক্টিং স্টক দিয়ে এই যে বাচ্চা পাবে। আবার বাচ্চার খারাপ জিনিস যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট, তারা এই কানেক্টিং স্টক দিয়ে প্লাসেন্টা দিয়ে মায়ের কাছে চলে যাবে, মা পরে কি করবে? কিডনি দিয়ে এক্সক্রিয়েশন করে বের করে দিবে। তাহলে আসলে এটাকে বলে দেখো সাইটোট্রোপোব্লাস্টিক সেল। এই সেলগুলো কি দেখো, সাইটোট্রোপোব্লাস্টিক সেল ইন দা ভিলাই পেনিট্রেট প্রোগ্রেসিভলি মানে পেনিট্রেট করতে থাকবে ইনটু দা ওভারলাইং সিনসাইশিয়াম। সিনসাইশিয়াম মানেই হচ্ছে সাইটোট্রোপোব্লাস্টকে পেনিট্রেট করতে থাকবে। কতক্ষণ পেনিট্রেট করবে? আনটিল দে রিচ ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম। এই ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামকেই বলে ডেসিডুয়া, ডেসিডুয়া বেজালিস, এবং তৈরি করবে একটা সাইটোট্রোপোব্লাস্টিক সেল। এই হচ্ছে আজকে আমাদের পড়ানো। আচ্ছা, এখানে আমি আরেকটু কয়েকটা কথা বলতে ভুলে গেছি, আমার পড়াইতে যে মনে হয়েছে, দেখো কি জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি কি বললাম, এই যে আমার প্রিমিটিভ স্টিকটা দরকার একটা নটোকর তৈরির জন্য, দরকার একটা দরকার কি আমাদের গ্যাস্ট্রুলেশনের জন্য। এই প্রিমিটিভ স্টিক কি লাইফ লং পারসিস্ট করবে?
কেউ উত্তর দিতে পারবা যারা পড়ে ফেলছে এর মধ্যে? প্রিমিটিভ স্টিকটা এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইক, এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইকে প্রিমিটিভ স্টিকটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, প্রিমিটিভ স্টিকটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। আচ্ছা, যদি কোনো কারণে প্রিমিটিভ স্টিকটা পারসিস্ট করে, যদি কোনো কারণে প্রিমিটিভ স্টিকটা পারসিস্ট করে, সেটা শুধুমাত্র দেখো এই যে ক্লোয়াকাল মেমব্রেনের কাছাকাছি পারসিস্ট করবে, তখন একটা টিউমারের মতো দেখা যাবে, সেটাকে বলে স্যাক্রোকক্কেজিয়াল টেরাটোমা। তাহলে আমি একটা ক্লিনিক্যাল কন্ডিশন বলছি, কি বললাম? প্রিমিটিভ স্টিকটা কি লাইফ লং পারসিস্ট করবে? না, পারসিস্ট করবে না। এখানে আমি আজকে দুটা কথা বলছি, একটা নটোকর্ডের কথা বলছি, একটা প্রিমিটিভ স্টিকের কথা। নটোকর্ড কি পারসিস্ট করবে? শুধুমাত্র আমাদের বডিতে দুটা জায়গায় নটোকর্ড থাকে, একটা নিউক্লিয়াস পালপোসাস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক আর একটা লিগামেন্ট, এপিকাল লিগামেন্ট, যেটা কিনা সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাতে পাইছি। আর একটা বললাম কি প্রিমিটিভ স্টিক এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইকে, যে প্রিমিটিভ স্টিকটা থার্ড উইক শেষ হয়ে যাবে, ফোর্থ উইকে পা দিবে, এই সময় প্রিমিটিভ স্টিকটাও ডিসঅ্যাপিয়ার করে যাবে। যদি কোনো কারণে পারসিস্ট করে, সেটা শুধুমাত্র করাল রিজনেই পারসিস্ট করবে এবং ওই জায়গায় একটা টেরাটোমা তৈরি হবে, স্যাক্রোকক্কেজিয়াল টেরাটোমা। এটা কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, স্যাক্রোকক্কেজিয়াল টেরাটোমা যদি কিনা প্রিমিটিভ স্টিকটা পারসিস্ট করে কডাল রিজিয়নে, তাহলে স্যাক্রোকক্কেজিয়াল টেরাটোমা তৈরি হবে। তাহলে আমি আশা করছি তোমরা ক্লাস বুঝতে পারছো। না পারলেও আমার ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা যে যে কোশ্চেন বুঝতে পারো নাই লিখে দিও, আমি চেষ্টা করব অ্যানসার দিয়ে দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 3rd to 8th উইক মানে প্লাসেন্টা পড়বো।